ছাগলকাণ্ডে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের হিসাব এখনো মেলাতে পায়নি দুদক। তার আগেই মতিউর রহমানের আরেক সহকর্মীর দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে তদন্তে নামছে এই প্রতিষ্ঠানটি। এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল এবং তার পরিবারের সদস্যদের নামে স্থাবর অস্থাবর নানা সম্পত্তি আর ব্যাংক হিসেবে গড়বিল পাওয়া গেছে। বৃহস্পতিবার ঢাকায় আদালতে এই সম্পদের বিবরণী তুলে ধরে দুদক। সংস্থাটির আবেদন থেকে জানা যায়, ফয়সাল এবং তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠার 2টি প্লট রয়েছে। শ্বশুরের নামে রয়েছে ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট। খিলগাঁওয়ে শাশুড়ির নামে রয়েছে 10 কাঠা প্লট। এছাড়া ফয়সাল এবং তার আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসেব পাওয়া গেছে, যার সবগুলোই জব্দ এবং অবরুদ্ধ করার আদেশও দিয়েছেন আদালত। সম্প্রতি এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রকাশের পর জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। সেগুলোর উত্তরও পাওয়া যায়নি, কিন্তু তার মধ্যে এবার এনবিআর এর আরেক কর্মকর্তার সম্পদ ক্রোকের আদেশে স্পষ্ট হচ্ছে যে সংস্থাটির আরো অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। আমরা আলাপে যাব, সহকর্মী জেমসন মাহবুব আছেন আমাদের সঙ্গে। জেমসন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল, আমরা যার কথা বলছি, তার বিরুদ্ধে যে অভিযোগ, তাতে বোঝা যাচ্ছে যে এই মানুষটি আসলে 2-1 দিন ধরে এগুলো করেননি। একটা দীর্ঘ সময় ধরে এই অবৈধ সম্পদের একটা পাহাড় তিনি গড়েছেন। প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে তিনি যে কাজগুলো করলেন, এটা কি কারো চোখে পড়লো না? মানে দুদক আসলে কি জানালো আপনাদেরকে? আচ্ছা, ধরেন আমি আপনাকে বলি, যেমন মতিউরের বিষয়টি আপনাকে আমি যদি একটু জানি বলি। মতিউরের ধরেন আপনার ভালো কথা একটি আমরা দেখেছি একটা আপনার একটা জুতার কারখানা, একটা কারখানা ছিল। একজন এনবিআর কর্মকর্তা তিনি যখন কারখানা করেন, তো সেখানে কিন্তু তিনি যে কারখানাটি করেন তিনি কিন্তু নিজে ইনভেস্ট করেননি। ধরেন আমি কিছুক্ষণ আগে আমার কাছে একটা মেসেজ এসেছে যে আপনার যে ভালো কথা যে কারখানাটি তিনি করেছেন, সেই জায়গাতে তিনি কিন্তু তার সাথে কিন্তু অনেক বড় বড় কর্তা ব্যক্তিরা রয়েছে, যারা হচ্ছে এফডিসিসি এর সাবেক, এফডিসিসি এর বর্তমান কর্ণধার, অনেকেই কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে, ব্যবসায়ী সংগঠনের নেতারা ইনভলভ রয়েছে। এখন আপনার ধরেন মতিউর সেখানে কিন্তু সেই ব্যবসায়ীদের কিছু সুবিধা দিয়েই তার কাছ থেকে কিন্তু বাড়তি কিছু সুবিধা দিয়ে সেও লাভবান রয়েছে এবং সেই লাভের অংশ দিয়ে কিন্তু তিনি এই ফ্যাক্টরিটি করেছেন। একই সাথে কিন্তু আপনারা দেখেন যে এনবিআর যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। এখন যে ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছে তারা কিন্তু তাদেরকে দিয়েই কিন্তু এই ইনভেস্টর তাদেরকে করাচ্ছে। এখন সুবিধার কারণে মানে এখন আপনার আজকে ধরেন এনবিআর কর্মকর্তার সামনে এসেছে, কিন্তু ব্যবসায়ীরা আড়ালে চলে যাচ্ছে, সেটা কিন্তু সম্ভব নয়। ব্যবসায়ীরা কিন্তু এতদিন তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়েই কিন্তু তাদেরকে লালন করেছে, ব্যবসায়ী তাদেরকে সুবিধা দিয়েছে, ব্যবসায়ী তাদেরকে অর্থও দিয়েছে, কিন্তু এতদিন তো ধরা পড়েনি। আর যেটা বলছে যে এনবিআর কর্মকর্তা তিনি কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্বে রয়েছেন। এখন এইগুলো বলার মানে এইগুলো ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু তাদের। এখন তারাই কিন্তু আসলে দুর্নীতি জড়িয়ে গেছেন এবং সেই ব্যবসায়ীদেরকে কিন্তু তারা সুবিধা দিচ্ছেন। তো সেই কারণেই এতদিন কিন্তু কোনো খবর আসেনি। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী যখন একটি কথা বলেছেন, আপনার যখন নির্বাচনে এইবার ক্ষমতায় আসার পর তিনি কিন্তু বলেছেন দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, এবং লাস্ট যে ভারত থেকে ফিরে এসে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে মানে এত টাকা ইনকাম করে লাভ, যে টাকা মানে সেই ব্যক্তিকে পাওয়াতে হবে, যে ছেড়ে পাওয়াতে হবে। তো তখনই কিন্তু বোঝা গেল যে দুর্নীতির বিরুদ্ধে এখন কিন্তু একটা শক্ত অবস্থা নেই। সময় এসেছে সেই ব্যবসায়ীদেরকেও ধরা, যারা হচ্ছে মতিউরকে তৈরি করেছে। আমার কাছে যে তথ্যগুলো রয়েছে, যে তো আমরা তথ্য পাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু এনবিআর কর্মকর্তা তিনি কিন্তু মানে নিজে টাকা ভরে দেন নাই। আপনার মতিউর কিন্তু আমি যতটুকু জানতাম তিনি কিন্তু ঘুষি খেতেন না, তিনি কিন্তু শেয়ার কিনতেন এবং ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে তাকে সহযোগিতা করতেন। আমার জানার মধ্যে দেখেছি যে কক্সবাজারে একটি বিখ্যাত হোটেল রয়েছে, সেই হোটেলের মালিক তাকে অনেক সহযোগিতা করেছে। তিনি কিন্তু এফবিসিসি এর একজন মানে নেতা। এখন এফবিসিসি এর একজন নেতা যদি তার সাথে ইনভলভ হয় এবং তার যদি আপনার হোটেল ব্যবসা থাকে কক্সবাজারে এবং নাম করা হোটেল, তিনি যদি ভালো কথা এসে বলেন মধ্যে জুতার ফ্যাক্টরি করি, সেই ফ্যাক্টরিতে আমি ইনভেস্ট করছি, আপনি শুধু আমাদের থাকবেন, মতিউরকে আসলে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। এখন সময় এসেছে এইসব ব্যবসায়ীদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে। এইসব ব্যবসায়ীদের কিন্তু টাকার অর্থ এবং তাদের অর্থ কোথায় যাচ্ছে সেই ব্যাপারেও কিন্তু মানে বরাবরের মতো বেশ কিছু স্পষ্ট বিষয়গুলো আসলে তুলে ধরলেন আপনি। সেক্ষেত্রে আরেকটি তথ্য জানাবেন, কতটুকু আসলে দুদক জানাতে পারলো, সেটি হচ্ছে যে যার কথা আমরা বলছি আবু মাহমুদ ফয়সাল, এনবিআর যিনি প্রথম সচিব,
যিনি আসলে এই দুর্নীতিগুলো করেছেন, দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে, সব তো দেশের মধ্যে আমরা জানতে পাচ্ছি। দেশের বাইরে তিনি সম্পদ নিয়ে গেছেন কিনা বা দেশের বাইরে কিছু আছে কিনা এগুলো জানা গেছে? আপনাকে বলি, প্রথম কথা যেটা হচ্ছে আপনার মতিউরের বিষয়টা নিয়ে আনি, এনবিআর কর্মকর্তাদের বিষয়গুলো বলি। যখন মতিউরের ব্যাপারে ইনকোয়ারি গঠন করা হলো, তখন দুদক কিন্তু বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে তথ্য নিয়ে বিএফআইতে চিঠি পাঠিয়েছে। আপনার তার যে কি পরিমাণ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তাদের চিঠি পাঠানো হয়েছে, কয়টি গাড়ি রয়েছে বিআরটির কাছে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকে সব জায়গায় কিন্তু মোটামুটি 7টি জায়গায় তাকে তার সম্পদ অনুসন্ধানে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন, কিন্তু এখন পর্যন্ত কোনো চিঠির উত্তর আসেনি। আর আপনি যার কথা বলছেন, তিনি কিন্তু তার সম্পদের তথ্য পাওয়ার পরে তার সম্পদগুলো জব্দ করা হয়েছে। এখন বিদেশে তার সম্পদ রয়েছে, সেটি কিন্তু আপনার দুর্নীতি দমন কমিশন তাদের কাছে খবর নিবে, সেই সংস্থার কাছে বিএফআই, তো তারা তো এখনো তথ্য দিচ্ছে না। এখন তারা কেন তথ্য দিচ্ছে না সেটি কিন্তু মানে আমরা জানি না। তারা তথ্য হয়তো বা তাদের সময় লাগবে, কারণ এত সম্পদ একটা মানুষের ধরেন 32টা 30টা 70টা করে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, তো এইগুলো সব হিসাব মিলাতে হবে। তারপরে হচ্ছে তার স্ত্রীর নামে সম্পদ থাকে, তার সন্তানদের নামে সম্পদ থাকে। আবার যদি কেউ দুটো বিয়ে করে, তাহলে 2 স্ত্রী এবং 2 পক্ষের সন্তানদের সমস্ত কিছু মিলিয়ে হিসাব নিকাশ করে কিন্তু একটা হুলস্থুল ব্যাপার ঘটে যাবে। সেক্ষেত্রে জেমসন, এটা তো অনেকেই হয়তো এখন আতঙ্কের মধ্যে ঢুকে যাবেন, কারণ একটা দেশের যে বাজেট, সেই বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে একটা বড় দায়িত্ব থাকে এনবিআর এর, এবং সেই এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে যদি এরকম দুর্নীতির অভিযোগগুলো আসে, তাহলে এই সংস্থা এনবিআর এর আর কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা সেটাও তো প্রশ্ন ওঠে। দুদক কিভাবে সেটা দেখছে? দুদক তাদের অবস্থান একেবারে স্পষ্ট যে তারা কোনো মানে অপরাধের পরিচয় না, তারা হচ্ছে অপরাধীর পরিচয় না, অপরাধের ধরন দেখি তারা অনুসন্ধান করবে, এটি তাদের একেবারে একেবারে আপনার ক্লিয়ার কাট কথা, তাদের একটা লাইনে তারা আছে এবং সে বিষয়ে তারা এগোচ্ছে। এখন আপনার বলছেন যে এনবিআর এর আরো অনেকে জড়িত থাকতে পারে। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, এনবিআর এর এই কর্মকর্তাদেরকে কারা বানিয়েছে, সেই পেছনে সেই ব্যক্তিদেরকে খুঁজে আনা দরকার, সময়ের দাবি। কারণ হচ্ছে তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এমন টাকা, আপনার টাকা কিন্তু তাদের কাছে তাদের এই টাকাগুলো আত্মসাৎ করে কিন্তু বিলাসিতা করছে। কিন্তু বিষয়গুলো লিখেছে যে এনবিআর এ কিন্তু আপনার ম্যাক্সিমাম ব্যবসায়ীদের কিন্তু একটা সম্পর্ক থাকে, ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসায়ীদের সাথে তাদের বড় ফিলিংস থাকে। তো ব্যবসায়ী যদি পার পেয়ে যায়, সেই ব্যবসায়ী তো আরেক মতিউর তৈরি করবে। ব্যবসায়ী যদি পার পেয়ে যায়, তাহলে এনবিআর এক কর্মকর্তা দুদকের কাজ করে দাঁড়াবে, সে জেল খাটবে, তার সম্পদ আপনি তো দুদকের যে ওই জায়গাতেও কিন্তু হ্যাঁ জেমসন, আপনি তো মূলত দুদক যেই ঘটনাগুলো ঘটায় বা যে অনুসন্ধানগুলো করে, আপনি মূলত সেই দুদক কেন্দ্রিক সাংবাদিকতাগুলো করেন এবং আপনার কাছ থেকে সেই প্রতিবেদনগুলো পায়। কোন ব্যবসায়ী যারা আসলে এই মতিউর কিংবা ফয়সালদের সাহায্য নিয়ে তাদের ছত্রছায়ায় এই কাজগুলো করেছেন, সেই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ কি করেছে কখনো দুদক, বা সেই উদ্যোগটা নিয়েছে? আমরা এটি কিন্তু জিজ্ঞেস করেছি, এবং আপনার যখন মতিউরের সম্পদ গুলো আসবে, আমরা যেহেতু আপনার মতিউরের ব্যাপার নিয়ে আমরা এখন আগাচ্ছি ছাগলকাণ্ডের পর থেকে, তো আমরা দুদকের সাথে কথা বলবো। আমরা রোববারেও কিন্তু আমরা যাবো, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মতিউরকে নিয়ে আরো মানে অনেক তথ্যপত্র আসছে। তো আপনাকে যেমনটি বলছিলাম যে ধরেন একজন ব্যবসায়ী, তার এক হোটেল ব্যবসায়ী, তার ভ্যাট ট্যাক্স কমানোর জন্য, কক্সবাজারের বিখ্যাত হোটেল ব্যবসায়ী ভ্যাট ট্যাক্স কমানোর জন্য সে যদি মতিউরকে সহযোগিতা করে, তো তাকে অবশ্যই আনা উচিত, এবং সেই বিষয়টি আমরা সামনে আনবো। সেটি আমরা জানতে চাইবো যে এরকম ব্যবসায়ীদেরকে আসলে আইনের আওতায় কিংবা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার কথা ভাবছে কিনা দুদক। তো অবশ্যই আপনি জানতে পারবেন, সেটি আপনার মাধ্যমে আমরা জানাবো। আমরা এই প্রশ্নটি অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে সামনে আনা উচিত, কারণ মতিউরকে যারা তৈরি করেছে তাদেরকে তো আসলে তারা যদি ছাড় পেয়ে যায়, তাহলে এরকম মতিউর বারবার তৈরি হবে এবং বাংলাদেশ থেকে আমরা এতদিন আসলে মতিউর কিংবা এই আবু মাহমুদ ফয়সালদের নিয়ে আমরা আসলে কথা বলছি, কিন্তু তারা আসলে যাদের ছত্রছায়ায় গড়ে উঠেছেন সেই পর্দার বাইরে থাকা মানুষগুলোর প্রতি সন্ধান চলবে, এবং নিশ্চয়ই জেমসন আপনার কাছ থেকে সেই প্রতিবেদনগুলো আমরা পাবো। সহকর্মী জেমসন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।